ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে অনেকেই চাকরি পেয়েও অর্থাৎ ভালো র্যাঙ্ক করেও কিন্তু চাকরিতে জয়েন করতে পারে না, কারণ কাউন্সেলিংটা ঠিকঠাকভাবে করতে পারে না বা পছন্দের স্কুল পায় না। তাই এবার থেকে এবছর থেকে অর্থাৎ সেকেন্ড এসএলএসটির থেকে নবম দশম এবং একাদশ দ্বাদশে উভয়ের জন্য কিন্তু নতুন ধরনের কাউন্সেলিং প্রক্রিয়া আসছে। এরকমই খবর সংবাদ মাধ্যমে হেডলাইন দেখো, মধ্যশিক্ষা পর্ষদের রোস্টারে এসএসসির কাউন্সেলিং বদলাচ্ছে প্রক্রিয়া, পছন্দের স্কুল বাছাইয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ পছন্দের স্কুল সবাই পাবে, এরকমই দাবি সিদ্ধার্থ মজুমদার, চেয়ারপারসন এসএসসি, এবং রামানুজ গঙ্গোপাধ্যায়, সভাপতি মধ্যশিক্ষা পর্ষদ। তারা কি বলছেন দেখো, এই যে নতুন প্রক্রিয়া হচ্ছে এটাকে বলা হচ্ছে ওপেন কাউন্সেলিং। কী রয়েছে এই ওপেন কাউন্সেলিংয়ের মধ্যে, কিভাবে হবে সেই স্টেপ বাই স্টেপ ডিটেলসে আলোচনা করব। কারা সুবিধে পেয়ে যাবে, কোনো ক্যাটাগরি অ্যাডভান্টেজ বেশি পাবে না কম পাবে, বা মেল ফিমেলদের মধ্যে কারা সুবিধে পাবে, বা সেকেন্ড ওয়েটিং লিস্ট কাদের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, একদম নবম দশম একাদশ দ্বাদশ উভয় মিলেই কিন্তু আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আমরা আগে খবরটা দেখে নিই, এই সংবাদ মাধ্যমের যে ডিটেলসে খবরটা রয়েছে, তারপরে আমরা পুরোটা বোঝার চেষ্টা করব, ডিটেলসে বুঝিয়ে দেবো ব্যাপারটা কি হতে যাচ্ছে। দেখো, এখানে প্রথমেই বলে দিই, পর্ষদ রোস্টার করায় প্রার্থীর আগের তুলনায় পছন্দের স্কুল বাছাইয়ের অনেক বেশি সুযোগ পাবেন। এটা কে বলছেন? সিদ্ধার্থ মজুমদার, চেয়ারপারসন এসএসসি। অর্থাৎ এবারের কাউন্সেলিং প্রক্রিয়ায় দুজনের ইনভলভমেন্ট থাকবে, এসএসসি এবং কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ দুজনের মধ্যে, কারণ মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার মেনে হবে। এই রোস্টার ব্যাপারটাই একটু পরে আসছি। এবার দেখো, রামানুজ গঙ্গোপাধ্যায়, সভাপতি মধ্যশিক্ষা পর্ষদের যে রয়েছেন, তিনি কি বলছেন? আশা করব মেরিট লিস্টে থাকা সর্বাধিক সংখ্যক প্রার্থী নিজেদের পছন্দের নিয়োগপত্র পাবেন, নিজেদের পছন্দের স্কুলে নিয়োগপত্র পাবেন। অর্থাৎ প্রায়, যদি আগে যেমন কি হতো, যারা ভালো র্যাঙ্ক করতো তারা পছন্দের স্কুলটা বাছতে পারতো, যাদের লোয়ার র্যাঙ্ক থাকতো তারা নিজেদের পছন্দের স্কুল বাছতে পারতো না। এবারে কিন্তু নিয়মটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ লোয়ার র্যাঙ্কের ছেলেমেয়েরাও কিন্তু নিজের পছন্দের স্কুল বাছতে পারবে। কি রয়েছে পদ্ধতিটাই দেখো, এবারে আসি, তারপর আলোচনা করব ডিটেলসে। দেখো, খবর যেটা রয়েছে, আর স্কুল ভিত্তিক সংরক্ষণ নয়, স্কুল সার্ভিস কমিশনের চলতি নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং হবে মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার মেনে। অর্থাৎ স্কুলগুলি একাদশ দ্বাদশ নবম দশমের বিষয়ভিত্তিক পোস্ট, আগাম ও পূর্ব নির্ধারিত কোনো সোশ্যাল ক্যাটাগরির অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি বা ইডব্লিউএস প্রার্থীদের জন্য আগের মতো সংরক্ষিত থাকছে না। বিভিন্ন সামাজিক শ্রেণীর অর্থাৎ যেই যে ওবিসি, এসসি, এসটি, ইডব্লিউএস প্রার্থীরা কিন্তু এবার ওপেন কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন। অর্থাৎ দেখো, স্কুলের পরিবর্তে মধ্যশিক্ষা পর্ষদের রোস্টার ভিত্তিক শূন্য পদে এসএসসির নিয়োগের যে সুপারিশ করবে বলে আমূল বদলাচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়াটা, কিন্তু আমূল বদলে যাচ্ছে বলা হচ্ছে। এসএসসির চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের কথায়, স্কুলের পর্ষদ রোস্টার প্রার্থীর, এটা তো বলেই দিয়েছি, নীতিগতভাবে কোনো নির্দিষ্ট ক্যাটাগরি উচ্চতর র্যাঙ্কপ্রাপ্ত প্রার্থী সেই একই ক্যাটাগরির নিম্নতর র্যাঙ্কে থাকা প্রার্থীর তুলনায় স্কুল বাছায় অনেক বেশি বিকল্প বা সুযোগ পাবেন, যেটা আগে পেত না। এবার দেখো, প্রার্থীরা শুধু পছন্দের স্কুল বাছাই করতে পারতেন কারা, যারা উপরের সারিতে থাকতো, কিন্তু স্কুলে নিয়োগের সার্বিক সংরক্ষণ নীতির বিষয়ে কেন্দ্রীয়ভাবে পর্ষদের উপরে দায়িত্ব ন্যস্ত হয়। এবার প্রথমে মেরিট লিস্টের পিছনের সারিতে থাকা প্রার্থীরাও তুলনামূলক বেশি স্কুল শিক্ষকতার সুযোগ পাবেন। এবার পর্ষদ সভাপতি কি বলেছেন সেটা বলা হচ্ছে। দেখো, এবারে যেটা বলা হচ্ছে, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী নিজেদের পছন্দের স্কুল নিয়োগপত্র পাবেন। নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে 35,000-এর বেশি প্রার্থী এবার শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হতে চলেছেন। গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের স্টেট লেভেল সিলেকশন টেস্টের নিয়োগ কাউন্সেলিং হবে কম্বাইন্ড মেরিট লিস্ট অর্থাৎ সিএমএল এর ভিত্তিতে এই মেরিট লিস্ট হবে। এবার আসি পুরো ব্যাপারটায়। দেখো, আগে যে কাউন্সেলিং হতো স্কুলের রোস্টার মেনে হতো, স্কুলের রোস্টার 100% রোস্টার বলা হয় তাকে। সেটা কি অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, একটু বলে দিই। ধরো, আমাদের স্কুলে 10 জন শিক্ষক রয়েছেন বা শিক্ষকতা করেন, শিক্ষক পোস্ট রয়েছে।
সেই 10টার মধ্যে তাহলে জেনারেলদের জন্য যদি 51% রাখতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী নিয়ম অনুযায়ী ধরে নিলাম 51%, তাহলে 5 জন জেনারেল ক্যান্ডিডেট জয়েন করবে। এসসির জন্য 2 জন, ওবিসির জন্য 1 জন, কি ওবিসির জন্য 2 জন, এসসির জন্য 1 জন, ওএসটির জন্য 1 জন, ইডব্লিউএসের 1 জন, পিডব্লিউডির জন্য 1 জন, এরকম করে মোট 10 জনের তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী কিন্তু কাউন্সেলিংটা হবে বা কাউন্সেলিংয়ে এসে মানে সেই স্কুলে জয়েন করতে হবে। অর্থাৎ স্কুলের রোস্টার মেনে হতো, এখন আর স্কুলের রোস্টার মেনে হবে না, একদম পর্ষদ রোস্টার করে দিয়েছে, সেই রোস্টার মেনে হবে। মানে কীরকম রোস্টার না, পর্ষদ টোটাল 35,000 ভ্যাকেন্সি আছে, তারই উপর 51%-এর যে জেনারেল ক্যাটাগরির জন্য যতগুলো পোস্ট দরকার সেই পোস্টে তাদের প্যানেলড হয়েছে। অর্থাৎ ধরো একাদশ দ্বাদশের জন্য 10,000 টোটাল শিক্ষক নিয়োগ হবে, সেখানে 51% মানে ধরে নিলাম 5,100 জন জেনারেল ক্যান্ডিডেটে জয়েন করবে। সেই 5,100 জন কি এমপ্যানেল করা হয়েছে। এইবার কাউন্সেলিংয়ের বেলায় স্কুল ভিত্তিক আর কিন্তু রোস্টার মানা হবে না, অর্থাৎ স্কুল ভিত্তিক ক্যাটাগরি মানা হবে না। সেই যার ফলে যে কেউ কিন্তু তার নিজের পছন্দের স্কুলটা পেয়ে যেতে পারবেন। কীরকম সেটা দেখো না, আগে কি হতো আমাদের সময় যেরকম হতো, ধরো আমার স্কুলে যদি এই যে বায়োলজিক্যাল সায়েন্সের যদি ভ্যাকেন্সি এসসি পোস্ট ভ্যাকেন্সি থাকে, তাহলে কিন্তু আমি জয়েন করতে পারতাম না, কারণ আমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে সেই পোস্টটা নিতে পারতাম না। আমাকে বাঁকুড়া, পুরুলিয়া বা আরও কোনো দূরে একটা স্কুলে আমাকে গিয়ে জয়েন করতে হতো, বা জয়েন করার সুযোগ পেতাম, যখন চান্স পেতাম আমি হয়তো জয়েন করতাম না, আমি পুরনো চাকরিতে ফিরে যেতাম। এরকম কিন্তু সম্ভাবনাটা থেকে যাচ্ছে, যেটা এবারে কিন্তু হবে না। এবারে কম্বাইন্ড মেরিট লিস্ট হবে। কম্বাইন্ড মেরিট লিস্টটা কীরকম হবে না, প্রত্যেকটা সাবজেক্টের র্যাঙ্ক ভিত্তিক হবে, সেখানে এসসি, এসটি, ওবিসি কাউকে দেখা হবে না। যে সবচেয়ে বেশি পেয়েছে র্যাঙ্ক 1, তারপরে র্যাঙ্ক 2, এরকমই করা আছে। দেখবে তুমি যদি এখন যে লিস্টটা রয়েছে সেই লিস্টও সেরকম করা আছে, কিন্তু এখানে কিন্তু মানে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করা আছে, সেখানেও কিন্তু সাবজেক্ট ভিত্তিক করে দেওয়া থাকবে। অর্থাৎ কেউ যদি র্যাঙ্ক 1 হয় সে প্রথমে কাউন্সেলিংয়ে যাবে এবং সে তার পছন্দের স্কুলটা বেছে নেবে। এইবার যার লোয়ার দিকে র্যাঙ্ক রয়েছে সে কিন্তু বাঁচতে পারতো না তার নিজের স্কুলটা, কেন, সে যদি জেনারেল ক্যান্ডিডেট হয় বা সে যদি এসটি হয়, তার বাড়ির পাশে স্কুলটা কিন্তু এসসিতে ভ্যাকেন্সি রয়েছে, সে যেতে পারতো না। এই কম্বাইন্ড লিস্ট অনুযায়ী কিন্তু সে যেতে পারবে, কারণ এটা হচ্ছে ওপেন কাউন্সেলিং, অর্থাৎ ওপেন টু অল রয়েছে, অর্থাৎ যে কোনো স্কুলে যে কেউ জয়েন করতে পারবে। তাহলে তুমি হয়তো জিজ্ঞেস করবে, তাহলে স্যার কি রিজার্ভেশন কোটা মানা হচ্ছে না? 100% মানা হচ্ছে। কোথায় মানা হচ্ছে না, যে এমপ্যানেলটা তৈরি করা হয়েছে সেই এমপ্যানেলের মধ্যেই রাখা আছে ততজনকে, অর্থাৎ 10,000 জনকে যদি এমপ্যানেল করা হয় একাদশ দ্বাদশের মধ্যে, সেখানে যতজন সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী কাস্ট রিজার্ভেশন অনুযায়ী যতজন এসসি থাকার কথা ততজনই এসসি আছে, যতজন এসটি থাকার কথা ততজনই এসটি আছে, ইডব্লিউএস যতজন থাকার কথা ততজনই আছে, সব প্রত্যেকটা ক্যাটাগরিতে ঠিক ততজন মেনেই করা আছে, এবং তারা প্রত্যেকেই কিন্তু চাকরি পাবে। কোথায় পাবে না, সেই যে স্কুলটা বাছাই করবে সেখানে আর এসসি, এসটি, ওবিসি কোনো কিছুই থাকবে না। তার পছন্দের অনুযায়ী যে কোনো স্কুল একটা বেছে নিতে পারবে, সেটা সে এসসি থাকুক, এসটি থাকুক, যাই থাকুক না কেন, সেই এতে সে কিন্তু বাঁচবে। কারণ স্কুল ভিত্তিক আর রোস্টার হয় না, স্কুল ভিত্তিক আর রোস্টার হবে না। স্কুলের মধ্যে যতগুলো ভ্যাকেন্সি রয়েছে যে কেউ গিয়ে জয়েন করতে পারবে, অর্থাৎ রিজার্ভেশন কোটায় অনুযায়ী চাকরিটা পাবে, কিন্তু স্কুল ওয়াইজ রিজার্ভেশন কোটা আর থাকবে না। যার ফলে স্কুল বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু ভাস্ট থেকে যাচ্ছে, তোমার কাছে অপশান অনেক থাকবে এর ক্ষেত্রে, যার ফলে তুমি যে কোনো একটা স্কুল বেছে নিতে পারবে। এই সুবিধেটা কিন্তু সমস্ত মেল ফিমেল দুজন টিচার থাকবে, অর্থাৎ এই যে কম্বাইন্ড মেরিট লিস্ট হবে, এখানে কিন্তু একটি জায়গায় তোমার নাম থাকবে, দুবার তোমার নাম থাকবে না। এখনও যে লিস্টটা হয়েছে কম্বাইন্ড মেরিট লিস্টই হয়েছে, কিন্তু সেখানে একজনই এক জায়গায় নাম আছে, কিন্তু এবার ফিমেলদের ক্ষেত্রে আবার 2 জায়গায় নাম থাকবে, কোয়েট স্কুলেও থাকবে এবং গার্লস স্কুলেও থাকবে, কিন্তু মেল টিচাররা তারা কোয়েট স্কুল বা বয়েজ স্কুল এই জায়গায় থাকবে, তাদের কিন্তু গার্লস স্কুলে তাদের নাম থাকবে না, অর্থাৎ গার্লস স্কুল তাদের বাছাই করতে পারবে না। তাই মেলরা কিন্তু কিছুটা হলেও ডিপ্রাইভ হবে, ফিমেলরা কিন্তু হবে না। এক্ষেত্রে সুবিধে কার হবে? যারা কাউন্সিলিংয়ে চান্স পেয়েছে তাদের সুবিধে হবে। কাদের অসুবিধে হবে? ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু একটু অসুবিধা হবে। কেন না, সবাই প্রায় যে যার প্রায় পছন্দের স্কুল হয়তো পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে গেল, যার ফলে এই
যে স্কুল জয়েন করবে না বলেছিলাম আগের ভিডিওতে, সেখানে হয়তো জয়েন করার সম্ভাবনাটা বাড়লো। সবাই যে 100% পছন্দের স্কুল পেয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই, তবুও কাজ পাওয়ার যে স্কোপটা কিন্তু অনেকটা বাড়লো যে কম্বাইন্ড মেরিট লিস্ট হওয়ার ক্ষেত্রে বা ওপেন কাউন্সেলিং হওয়ার ক্ষেত্রে, যার ফলে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাকের পরিমাণ কিন্তু কিছুটা হলেও কমবে। কারণ সবাই স্কুল পছন্দের স্কুল যদি পেয়ে যায় তাহলে সে কি আর জয়েন করবে না? হতে পারে না, জয়েন করবে, কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ডাক পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিছু না কিছু জন পাবে। এবার সেটা ডিপেন্ড করছে কতজন পাবে, না কতজন জয়েন করলো না, এমপ্যানেল হয়েও জয়েন করলো না বিভিন্ন কারণে, সেটার উপর ডিপেন্ড করে। এবং সেটা প্রতি বছর কিছু না কিছু জন জয়েন করে না, প্রতি বছর কিছু না কিছু জন ওয়েটিং লিস্ট থেকে জয়েন করে এবং সেকেন্ড টাইম কাউন্সেলিং হয়। তাই এই বিষয়ে কোনো ডাউট নেই যে সেকেন্ড কাউন্সেলিং হবে না, 100% হবে। এবং নবম দশমের ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থেকে ডাকটা বেশি হবে, অনেকটা বেশি পরিমাণে হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার দেখো, র্যাঙ্ক অনুযায়ী সবার কাছে বহু স্কুল থাকবে চুজ করার জন্য। তাহলে তুমি তোমার বাড়ির পাশে স্কুলটা, সেটা এসসি হোক এসটি হোক, যেই স্কুল ফাঁকা থাকুক না কেন, তোমার কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটা প্রবল হয়ে গেল। তাই এবারের কাউন্সেলিংটা কিন্তু সবার জন্য কিন্তু সুযোগ এনে দিল। এই কাউন্সেলিং আমাদের সময় হলে ভালো হতো। তো যাই হোক, তো সবার জন্য ভালো হোক ভবিষ্যতে, এই আশাই করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।